আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। খুনিকে আশ্রয় দিয়ে মানবতার কথা, লজ্জা হয় না ভারতকে ফারুক। এদিকে নিউ ইয়র্কে ভার্চুয়াল সমাবেশে হাসিনা, ইউনূস সরকারের বিরুদ্ধে যত অভিযোগ। জানাবো শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা বহাল তবিয়তে। এবং সর্বশেষ জানাবো নির্বাচনকালে নির্দলীয় সরকারের পক্ষে মত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খুনিকে আশ্রয় দিয়ে মানবতার কথা, লজ্জা হয় না ভারতকে ফারুক। প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এখনো মানবতার কথা বলেন। আপনাদের লজ্জা হয় না? আপনার গণতান্ত্রিক দেশ হলে শেখ হাসিনাকে আজকে পাঠিয়ে দিন। সেটা না করে এত প্রেম কিসের, এত ভালোবাসা কিসের? আপনাদের লজ্জা হওয়া উচিত। তিনি বলেন, আমাদের মাথার উপর একটা ভূত চেপে আছে ভারত। এরা কখন চায় না বিএনপি ক্ষমতায় আসুক, এরা কখনো চায় না খালেদা জিয়া ক্ষমতায় যাক, এরা চায় না তারেক রহমান দেশে ফিরে এসে গণতন্ত্রের পক্ষে কাজ করুক। তাই আমি বলবো, ষড়যন্ত্র এখনো চলছে। কোথায় চিন্ময়ী? তার জন্য তাদের এত দরদ। ভারতের সংখ্যালঘু মুসলমানদের নির্যাতনের দিকে তাদের কোনো লক্ষ্য নেই। আপনারা চিন্ময়ের জন্য বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ঘেরাও করেন। লজ্জা হয় না আপনাদের? নিজেদের গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করেন। ফারুক বলেন, দেশের স্বাধীনতা রক্ষার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে মঈন ফখরুদ্দিনের অবস্থা বাংলাদেশে না হয় সে কথাগুলো স্মরণ করে দিতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এই বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, এখন ইস্যু একটা, যারা ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে তারা এখন পলাতক। এই মুহূর্তে দরকার তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা। তারেক রহমানের দেশে ফেরার পথ যেন কঠিন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। নিউ ইয়র্কে ভার্চুয়াল সমাবেশে হাসিনা, ইউনূস সরকারের বিরুদ্ধে যত অভিযোগ। ছাত্রজনতার অভ্যুত্থানে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার নামে এই পর্যন্ত 250 মামলা হয়েছে, যার মধ্যে অধিকাংশই হত্যা মামলা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্টেজ ও মহানগর আওয়ামী লীগের যৌথ আয়োজনে ভারতে বসে ভার্চুয়াল সমাবেশে বক্তব্য দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় বাংলাদেশের সাম্প্রতিক সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করে হাসিনা বলেন, জঙ্গিদের নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ ইউনূস। তার পরিকল্পনাতে বাংলাদেশে এখন গণহত্যা চলছে। উক্ত সভায় বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান এবং ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলা নিন্দা জানিয়ে তিনি বলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনূস ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন। তারই মাস্টার মাইন্ড। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে গত 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছিলেন হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা বলেন, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নয়, বরং ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিকরাও ইউনূস বাহিনীর মামলার হাত থেকে রেহাই পাচ্ছেন না। মহিলা সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি বলেন, দেশে যত জঙ্গি ছিল ডক্টর ইউনূস সব জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছেন। নরসিংদী জেল খুলে দেওয়া হয়েছিল। বগুড়া জেলা হাজতে নির্যাতন 7-8 জন আওয়ামী লীগের কর্মীদের হত্যা করা হয়েছে। শেখ হাসিনা বলেন, যত পরিকল্পনা করাই হোক না কেন, আওয়ামী লীগকে ধ্বংস করা এতটা সহজ নয়। আইয়ুব খান চেষ্টা করেছিল, আওয়ামী লীগ ধ্বংস করতে পারেন না, ইউনূস বাহিনীও পারবে না। তিনি বলেন, আমি গণহত্যা চাইনি, আমি যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো। যখন নির্বিচারে মানুষ মৃত্যু হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত। আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। আমার নিরাপত্তা রক্ষীরা তা ঠেকাতে যদি গুলি চালাতেন তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো। আমি তা চাইনি। আজ আমার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে 250 মামলা দায়ের করা হয়েছে, যার অধিকাংশই হত্যা মামলা। তবে মজার ব্যাপার হচ্ছে, তার হাতে মারা যাওয়া 35 জন মৃত ব্যক্তি ইতিমধ্যে জীবিত হয়ে ফিরে এসেছেন বলে উল্লেখ করেন শেখ হাসিনা। শেখ হাসিনা ভার্চুয়াল বক্তব্যের আগে সমাবেশে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেজ ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য দেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা বহাল তবিয়তে। শেখ হাসিনা পালিয়ে গেলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের ফ্যাসিবাদের দোসররা এখনো বহাল তবিয়তে রয়েছে। বন্দিশালার নায়ক এবং হেফাজত, নির্যাতন ও গুমের সঙ্গে জড়িতরা এখন গ্রেপ্তার হয়নি। গুমের শিকার ব্যক্তিরা সকলে ফিরে আসেনি। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গতকাল অধিকার খুলনা ইউনিটের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও র্যালিতে এসব কথা বলেন বক্তারা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনার ফোকাল পার্সন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ নুরুজ্জামান। অধিকারের বিবৃতি পাঠ করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার
সাংবাদিক কে এম জিয়াউ সাদা। সমাবেশে বক্তারা বলেন, কর্তৃত্ববাদী হাসিনা সরকার 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে জোর করে ক্ষমতায় থাকার জন্য দেশে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটায়। সে নাগরিক ও রাজনৈতিক অধিকারগুলো কেড়ে নিয়ে দমন নিপীড়নের পথ বেছে নেয়। আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ছোড়ে। এতে শিশুসহ 1581 জন নিহত, 18,000 আহত এবং 550 জন চোখ নষ্ট হয়ে যায়। এমনকি মানবাধিকার সংগঠন অধিকার মানবাধিকার সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়েও হাসিনার শাসন আমলে চরম রাষ্ট্রীয় নিপীড়ন ও হয়রানিমূলক সম্মুখীন হয়। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতা গণঅভ্যুত্থানে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের পক্ষে মত। সংবিধান সংস্কার কমিশনের উদ্যোগে পরিচালিত জনমত জরিপে নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা চালুর পক্ষে মত দিয়েছে বেশিরভাগ মানুষ। একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ 2 বার থাকার পক্ষেও মত এসেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারসাম্য আনতে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষেও অবস্থান নিয়েছেন উত্তরদাতারা। বিবিএস সূত্র জানায়, জরিপের মাঠ পর্যায়ে কাজ শেষ হয়েছে। আগামী রোববারের মধ্যে ফল চূড়ান্ত করা হতে পারে। 21 প্রশ্নের মধ্যে নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা চালুর পক্ষে সর্বোচ্চ মত পাওয়া গেছে। অন্যান্য প্রশ্নের পক্ষে বিপক্ষে প্রায় কাছাকাছি মত এসেছে। সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ গতকাল সন্ধ্যায় সামকালকে বলেছেন, জরিপের ফল হাতে পাওয়ার পর কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশনের পক্ষ থেকে সরাসরি এই জরিপের ফল প্রকাশ করতে হতে পারে, অথবা সরকারের কাছে দেওয়া সুপারিশের সঙ্গে এটি যুক্ত করা হতে পারে। জরিপে দেশের প্রতিটি জেলা থেকে 36টি করে মোট 2304টি নমুনা এলাকা দৈব চয়ন পদ্ধতিতে নির্বাচন করা হয়। প্রতিটি নমুনা এলাকা থেকে নির্বাচিত 20টি সাধারণ খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতি খানা থেকে 18 থেকে 75 বছর বয়সী সদস্যদের পুরুষ নারী মধ্য থেকে কিস সিলেকশন মেথডে এই জরিপ করা হয়। জরিপে মৌলিক অধিকার বিষয়ক প্রশ্ন জানতে চাওয়া হয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এই অধিকারগুলোর জন্য সাংবিধানিক নিশ্চয়তা চান। নাগরিকদের মত প্রকাশ এবং কথা বলার স্বাধীনতার উপর কোনো ধরনের বাধা নিষেধ সংবিধানে থাকা উচিত কিনা, সভা সমাবেশ ও মিছিলে যোগ দেওয়ার স্বাধীনতা সীমিত করার ক্ষমতা সংবিধানে থাকা উচিত কিনা। জরিপে শাসন ব্যবস্থা, জবাবদিহি ও নির্বাহী ক্ষমতার ভারসাম্য বিষয়ক প্রশ্ন ছিল 6টি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে হওয়া উচিত এই প্রশ্নের উত্তরে বিকল্প পছন্দের তালিকায় রাখা হয়েছিল। প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা থাকবে নাকি রাষ্ট্রপতিকে আরো ক্ষমতা দেওয়া হবে? প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধ করা উচিত কি? এই প্রশ্ন সর্বোচ্চ 2 বার, শুধু পরপর 2 বার। নির্দিষ্ট সরকার প্রয়োজন নেই, উত্তরের ঘরে এমন প্রতিটি বিকল্প ছিল। এই বিভাগের অন্য প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধান হওয়া উচিত কি? এছাড়া একই ব্যক্তি সর্বোচ্চ কতবার রাষ্ট্রপতি হতে পারবেন? জাতীয় সংসদের মেয়াদ কি হওয়া উচিত? কোন ধরনের সরকারের অধীনে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন? জরিপ আইনসভার কাঠামো এবং নির্বাচন পদ্ধতি নিয়ে 5টি প্রশ্নে সংসদ গঠনের নির্বাচন পদ্ধতি সম্পর্কে জানতে চাওয়া হয়। এর উত্তরের মধ্যে ছিল প্রার্থীর পাওয়া সর্বাধিক ভোটের ভিত্তিতে নাকি দলের পক্ষে পাওয়া আনুপাতিক ভোটের ভিত্তিতে। এই বিভাগীয় পরের প্রশ্ন ছিল, জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট দেখতে চান কিনা এবং উচ্চ কক্ষের সদস্যরা সব আসনে সরাসরি ভোটে নাকি দলীয় ভোটের অনুপাতিক হারে নির্বাচন হবেন। এখানে উত্তরের স্থানে 2 বিকল্পের প্রথমে ছিল কিছু সদস্য সরাসরি ভোটে, কিছু সদস্য দলীয় ভোটের অনুপাতিক হারে নির্বাচিত হবেন। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে এই বিভাগের চতুর্থ প্রশ্ন ছিল, এমপিদের দলীয় সিদ্ধান্তের বাইরে স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার থাকা উচিত কিনা। শেষ প্রশ্ন ছিল সংবিধান সংশোধন সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের বিধান থাকা উচিত কিনা। বিচার বিভাগ বিষয়ক প্রশ্ন ছিল 2টি। প্রথমত, আপনি কি আপনার বিভাগে একটি হাইকোর্ট দেখতে চান? দ্বিতীয়ত, প্রশ্নের স্তরে আদালত চান কিনা। জরিপের অন্যান্য প্রশ্ন বিভাগে 5টি প্রশ্ন রাখা। এর মধ্যে ছিল, সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকা উচিত কি? যদি হ্যাঁ হয়, সেক্ষেত্রে নির্বাচন পদ্ধতি কেমন হওয়া উচিত বলে মনে করেন? নারী প্রার্থীর মধ্যে সরাসরি নির্বাচন নাকি ভোটের অনুপাতের ভিত্তিতে রাজনৈতিক দল কর্তৃক মনোনয়ন? পরের প্রশ্ন ছিল, শিশু সংক্রান্ত সব কর্মকাণ্ডে শিশু সর্বোত্তম স্বার্থই প্রধান বিবেচনা হবে এমন নীতি সংবিধানে নিশ্চিত করা উচিত কিনা। ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতি সুরক্ষিত করার জন্য সংবিধানে সুনির্দিষ্ট বিধান থাকা উচিত বলে কি আপনি মনে করেন? সংবিধানে প্রতিবন্ধী ও অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত গোষ্ঠী সহ প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি এবং সুরক্ষার লক্ষ্যে সুনির্দিষ্ট বিধান থাকা উচিত কি? সরেজমিনে জরিপ কার্যক্রমে অংশ নেওয়া বিবিএস এর শীর্ষ পর্যায়ে একজন কর্মকর্তা সমকালকে বলেছেন, নির্বাচনকালীন সরকারের প্রশ্নে প্রায় সব উত্তরদাতাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন। একই ব্যক্তি প্রধানমন্ত্রী পদে কত মেয়াদ থাকতে পারবেন? এই প্রশ্নের মিশ্র জবাব পাওয়া গেছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতায় ভারসাম্য কিভাবে হওয়া উচিত? এই প্রশ্নের জবাবে বেশিরভাগ উত্তরদাতাই রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।